নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের এসএসসি জিডি কনস্টেবলের ম্যাথ ক্লাস চলছে। 2024 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া অঙ্ক নিয়ে এই বিশেষ ক্লাস আমরা করাচ্ছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো এরকম অঙ্ক করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। তো চলো শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে হবে। তো 2 বছরের সরল সুদ কত হয় দেখো। 2 বছরের সরল সুদ কত? 960 টাকা। তবে দেখো, 2 বছরের সরল সুদ যদি 960 টাকা হয়, 2 বছরের চক্রবৃদ্ধি সুদও তো 960 টাকা হচ্ছেই, হবে তো। 2 বছরের সরল সুদ 960 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হোক 960 টাকা হবেই। কিন্তু পার্থক্য কোনটা, কোন জায়গায় হবে, পার্থক্য কোন জায়গায় হবে সেটা দেখো। তো 2 বছরের যদি 960 টাকা হয়, 1 বছরের সরল সুদ কত হয়? 480 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হচ্ছে? 480 টাকা। পার্থক্যটা এখানেই হবে। দেখো, চক্রবৃদ্ধি সুদ যখন বের করবে তখন এই সুদের ওপরও কিন্তু সুদ হয়। তো প্রথম বছর যে 480 টাকা সুদ পেলাম, এখন কিন্তু এই 480 টাকার উপরে কিন্তু সুদ বসবে। ঠিক আছে, এইটাই এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। তাহলে 480 টাকার উপর 6% সুদ কত হচ্ছে দেখি। দেখো, তাহলে কত হচ্ছে? 28.8 টাকা। এই 480 টাকার উপর সুদ হচ্ছে কত? 28.8 টাকা। তো চক্রবৃদ্ধি সুদও কিন্তু এই 28.8 টাকা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কত টাকা সুদ পেলাম? চক্রবৃদ্ধি সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 960 যোগ 28.8 টাকা। হয়ে গেল কত? 988.8 টাকা। ঠিক আছে, সঠিক উত্তর হবে এটা। ক্লিয়ার হলো? চলো নেক্সট। তাহলে রম্বস, রম্বস কাকে বলে? যার 4টি বাহু সমান, ঠিক আছে, কিন্তু কোণগুলো এক সমকোণ নয়, ঠিক আছে, তাকে বলা হয় রম্বস, অনেকটা নিমকির মতন। তো রম্বসের দুটি কর্ণ, একটি কত 48 আর একটা হচ্ছে 64। ঠিক আছে, একটি কর্ণ 64 আর একটি কর্ণ 48। আমাদের বের করতে হবে এই যে রম্বস, এই রম্বসের পরিসীমা। ঠিক আছে, এই রম্বসের পরিসীমা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? দেখো, রম্বসের কর্ণগুলো কিন্তু পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এইটুকুর মান কত পাবো? পুরোটুক যদি 32 64 হয়, এইটুকু আমরা কত পাবো? 32। আর এইটুকুর মান আমরা কত পাবো? পুরোর যদি 48 হয়, এইটুকুর মান পাবো 24। পেলাম। তাহলে আমরা এখন এইটুকুর মান বের করব। আমরা অতিভুজের সূত্র জানি, লম্ব কি? অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এইটুকু কিভাবে পাবো? দেখো, 32 তার হোল স্কোয়ার, 24 তার হোল স্কোয়ার, রুট। তাহলে করি দেখো, 32 হচ্ছে 1024 আর হচ্ছে 24 হচ্ছে
576, ঠিক আছে। তাহলে যোগ করলে দেখো কত হয়, 1600। তাহলে এখান থেকে একটা রুট বেরিয়ে গেল, কত হচ্ছে, 40। তাহলে আমরা এইটুকুর মান পেলাম কত, 40। এইটুকুর মান আমরা কত পেলাম, 40। এইবার দেখো পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যখন সমান, তাহলে এর পরিসীমা সূত্র কি হবে, 4 ইন্টু বাহু। তাহলে পরিসীমা কত হবে দেখি, পরিসীমা সমান 40 গুণ 4 সমান সমান 160 সেমি। তো সঠিক উত্তর হবে 160 সেমি, ঠিক আছে। এক কেজি আটার দাম 50% বৃদ্ধি পাওয়ার জন্য 25 টাকা বৃদ্ধি পেল। 50% দাম বৃদ্ধি পাওয়ার জন্য কত টাকা বৃদ্ধি পেলো, 25 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই 50% সমান সমানই 25 টাকা, এটা আমরা লিখতে পারি। তাহলে 50% সমান সমান যদি 25 টাকা হয়, 100%-এর মূল্য কত সেটা আমরা বের করতে পারবো। 100% আমরা বের করব। তাহলে 100% মূল্য তাহলে 100%-এর দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে। পূর্বে যে 100% ছিল তার দাম হচ্ছে 50 টাকা, কিন্তু এখন আমার তো কত টাকা বৃদ্ধি পেয়েছে, 25 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আগে মূল্য ছিল 50 টাকা, বর্তমানে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত টাকা হলো দাম, তাহলে বর্তমান মূল্য 50 যোগ 25 সমান সমান 75 টাকা। তাহলে বর্তমান 1 কেজি আটার মূল্য 75 টাকা, ঠিক আছে। চলো নেক্সট। গাড়ির গতিবেগ কত, গাড়ির গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা, আর যেতে হবে কত, 150 কিমি, তাই তো। তাহলে 50 কিমি গতিবেগে যাওয়া কোনো গাড়ি 150 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে টোটাল দূরত্ব বাই গতিবেগ কত ঘন্টা, 3 ঘন্টা। তো আমাদের লাগবে 3 ঘন্টা সময়, ঠিক আছে। ওই 150 কিমি যেতে আমাদের 1.5 ঘন্টা সময় 3 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা, 3 ঘন্টা। তুমি ঘড়ি কিনেছো কত টাকায়, তুমি ঘড়ি কিনলে 6,000 টাকায়, আর বিক্রি করলে কত টাকায়, 5,500 টাকায়। তোমার কি হবে বলো, তোমার ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত টাকা হয়, ক্ষতি হয় তোমার 500 টাকা ক্ষতি হবে, তাই তো। তোমার কত টাকা ক্ষতি হবে, 500 টাকা ক্ষতি হবে। কত টাকার উপর 500 টাকা ক্ষতি হবে, এই 6,000 টাকার উপর 500 টাকা ক্ষতি হবে। তো আমাদের বলেছে কত শতাংশ ক্ষতি হবে, তাহলে 6,000 টাকায় যদি 500 টাকা ক্ষতি হয়, শতাংশ চেয়েছে, তাহলে 100 টাকায় তোমার কত ক্ষতি হবে সেটাই আমাদের বের করতে হবে। তো 6,000 টাকায় ক্ষতি 500 টাকা।
1 টাকায় ক্ষতি কত? আর 100 টাকায় কত? একশো টাকায় ক্ষতি আমার কত সেটা বের করতে হবে। 50/60 টাকা, কিন্তু 6 টাকা, 50/6 টাকা, কিন্তু আমাদের এটা তো অপশনে নেই। তাহলে আমরা কি করব? ভাগ করব। তো এইবার কিন্তু এই দেখো 3 3 3 3 করে চলে আসছে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে 8.33, ঠিক আছে? 8.33% ক্ষতি হলো, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে 8.33, ঠিক আছে? দেখো পি কিউ আর, পি কিউ আর এদের গড় হচ্ছে কত? 40। পি কিউ আর এদের গড় কত? 40। তাহলে এদের তিনজনের মোট মান কত? তাহলে গুণ করে দেব। তাহলে পি কিউ এর মান পেলাম কত? 120। আর বলেছে পি এবং কিউ এর গড় 35। তাহলে পি এবং কিউর গড় যদি 35 হয়, তাহলে এদের মোট মান কত? তাহলে এদের দুজনের মান 70, ঠিক আছে? তো পি এবং কিউর মান 70। আবার বলেছে কিউ এবং আর এদের গড় 45, ঠিক আছে? কিউ এবং আর এদের গড় কত? 45। তাহলে এদের মোট মান কত? 90, ঠিক আছে? দেখো পি এবং কিউ 70, কিউ এবং আর 90, এবং পি কিউ আর সমান সমান 120। তো আমাদের যেটা বের করতে বলেছে, তো বলেছে কিউ সমান সমান কত, এটাই আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে এটা কিউ এবং আর রয়েছে 90, আর আমাদের এখানে পি কিউ আর রয়েছে 120। তাহলে দেখো এই যে কিউ আর, এখান থেকে যদি আমরা বাদ দিই, তাহলে শুধু কি থাকবে? পি এর মান পড়ে থাকবে। তাহলে পি পেলাম কত? পি পেলাম 120 বিয়োগ 90 সমান সমান 30। তাহলে পি এর মান কত পেলাম আমরা? 30 পেলাম। লক্ষ্য করো এখানে পি এবং কিউ কত? 70, আর এখানে আমরা পি পেলাম কত? 30। তাহলে এখান থেকে যদি 30 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিউর মান পাবো? হ্যাঁ পাবো। তাহলে কিউর মান সমান সমান 70 বিয়োগ 30 সমান সমান 40। তো কিউ যে মান সেটা পেলাম আমরা কত? 40। তো সঠিক উত্তর হবে 40। 30 জনের গড় কত? 30 জনের গড় গড় 25। 30 জনের গড় বলেছে 25। এখানে বলেছে প্রত্যেকের গড় বয়স যদি 5 বছর বাড়ানো হয়, এই যে 30 জন ছাত্র, এই 30 জন ছাত্রেরই বয়স 5 বছর করে বাড়ানো হয়েছে, তাহলে গড় বয়স কত বৃদ্ধি পাবে? এই 30 জন ছাত্রের যদি প্রত্যেকেরই বয়স 5 বছর বাড়ানো হয়, গড় বয়সও বাড়বে। তাহলে গড় বয়স কত বাড়বে? এই 5 বছর করেই বাড়বে, তাই তো? প্রত্যেকের যদি 5 বছর করে বাড়ানো হয়, তাহলে গড় বয়সও ওই 5 বছর করেই বাড়বে প্রত্যেকের। তাহলে গড় বয়স কত বাড়বে? 5 বছর বাড়বে।
ঠিক আছে? তাহলে দেখো m is to n is to p সমান সমান কত? সমান সমান 3:7:5, তাই তো? আবার বলেছে দেখো পি, পি এর নিচে পি বসবে, পি ইস টু কিউ সমান সমান 1:2, ঠিক আছে? তাহলে দেখো আমরা বের করব এম ইস টু এন ইস টু পি ইস টু কিউ সমান সমান কত। তাহলে দেখো এই তো এখানে কিচ্ছু নেই, তাহলে কোনটা বসবে? এই 5টা কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে? আবার এখানে কিচ্ছু নেই, তাহলে যে আগে কি আছে 1 আছে বসে যাবে, এখানে 1 বসে যাবে, ঠিক আছে? তাহলে উপর নিচে গুণ করে দেবো, 3 7 5 10, ঠিক আছে? তাহলে আমাদের বলেছে এম আর কিউ, এম ইস টু কিউ সমান সমান কত হচ্ছে? এম এর মান কত? 3 আর কিউ হচ্ছে 10, তো সঠিক হচ্ছে উত্তর হচ্ছে 3:10। তাহলে বস্তুটির বাজার মূল্য কত? বাজার মূল্য 4,500 টাকা, ঠিক আছে? এই টাকাটা কি ছিল? লেখা ছিল, কোন বস্তুর গায়ে এই টাকাটা লেখা ছিল যে 4,500 টাকা, ঠিক আছে? এই টাকাটা বাজার মূল্য। এর বেচার সময় সে বিক্রি করছে কত টাকায়? বিক্রি করে বা বিক্রয় মূল্য 3,900 টাকা, ঠিক আছে? বাজার মূল্য 4,500 টাকা এবং বিক্রয় মূল্য লিখে দিই, ঠিক আছে? বিক্রয় মূল্য 3,900 টাকা। তাহলে কত টাকা ছাড় দিয়েছে সে? বিয়োগ করে দাও। 600 টাকা ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? কত টাকা ছাড় দেওয়া হয়েছে? 600 টাকা। তো সঠিক উত্তর হবে 600 টাকা ছাড় দেওয়া হয়েছে। কি বলেছে? কোনো বস্তুর উপর 50% ছাড় দেওয়া হলেও সে কিন্তু 50% লাভ করে। 50% ছাড় দিয়েছে, তা সত্ত্বেও 50% লাভ হয়েছে। এবার বলেছে কোনো ছাড় যদি না দিত তাহলে কত শতাংশ লাভ হতো? দেখো তাহলে প্রকৃত মূল্য কত? 100%। এবার বলেছে এই 100% থেকে 50% ছাড় দিয়েছে, তাহলে 50% ছাড় দিলে আর কত থাকছে? 50% থাকছে। এই 50% ছাড় দেওয়ার পরও তার লাভ হচ্ছে কত? 50%। তাহলে কত বেড়ে হচ্ছে? কত? 150, ঠিক আছে? 50% লাভ ছাড় দেওয়ার পরেও আমাদের 50% লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে কত লাভ হচ্ছে? 50 টাকার উপরে 50-এর উপর কত লাভ হচ্ছে? তো 50-এ লাভ হচ্ছে কত? 100। একে লাভ হবে কত? এইবার যদি কোনো ছাড় না দেওয়া হতো, যদি এই 100তেই বেচা হতো তাহলে তার লাভ হতো কত? তো 100 সমান সমান কত? সমান সমান কত শতাংশ? 200%। তো কোনো যদি ছাড় না দিত তবে কিন্তু তার 200% লাভ হতো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামী পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।